ওখানে ওনারা দুই ভাই ছিলেন। এখন অবশ্য ওনার ছোট একটা বোন আছে 3-4 বছরের, তখন তো এই বোনের জন্ম হয়নি। ওনারা দুই ভাই মা বাবা মিলে ডেমরার একটা বাসায় ছিলেন। একদিন হয় কি, হঠাৎ করে কোনো একটা কারণে মা বাবার সাথে ভীষণ ঝগড়া লেগে যায়। ওনার মা তো রেগে একাকার, দুই ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়ে চলে আসেন। বের হয়ে উনি চিন্তা করলেন যে উনি এই বাড়িতে থাকবেনই না, নতুন একটা বাসা ভাড়া নেবেন। ওই সময় উনি আশেপাশে বাসা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা বাসা পেয়েও যান। ওই বাসাটা ছিল অর্ধেক দোতলার মতো। সেটা কেমন, অনেক সময় আমরা দেখি পাশাপাশি অনেকগুলো রুম, এরকম আমরা ঢাকা শহরে কিন্তু দেখি এক একটা রুমে এক একটা পরিবার থাকে। দেখা যাচ্ছে যে এই পরিবারগুলোর জন্য কমন কিছু চুলা থাকে যেখানে তারা রান্না করেন, কমন ওয়াশরুম থাকে। এরকমটা হলেও ওনারা যেই রুমটা নিয়েছিলেন ওই রুমটা মূলত এমন একটা জায়গায়, এটা বেশ সেপারেটই বলা চলে। তুলনামূলক অনেক অল্প টাকায় বাড়িওয়ালি ভদ্রমহিলা এই বাসাটা ভাড়া দিয়ে দেন, কারণ ওনার স্বামী ছিল না, সন্তানও ছিল না, মারা গিয়েছিল। খুব অল্প টাকায় বাসা ভাড়া পেয়ে যান। ওনার মা তো খুশি, যাকে এবার সন্তানদেরকে নিয়ে এখানে থাকুক উনি, আর ওনার স্বামী মানে এই রিয়াদ ভাইয়ের বাবা একটু একাকিত্ব ভোগ করুক, কেমন লাগে। ঝগড়াঝাটি করছে, স্বামীর প্রতি খুব ক্ষিপ্ত, এই জন্য চলে আসছে এইভাবে। এদিকে রিয়াদ ভাইয়ের বাবা তো তাদেরকে খুঁজছেন, কোথায় গেল কোথায় গেল। আশেপাশে মানুষদের কাছে জিজ্ঞেস করছেন, আত্মীয় স্বজনদের কাছে জিজ্ঞেস করছেন, কেউ কিছু বলছেন না। তো ওখানে তো ওনারা উঠেছেন। এদিকে হয় কি, রিয়াদ ভাইয়ের যিনি মেজো মামা, তিনি কিন্তু বিষয়টা জানতেন। এই বাসা খোঁজার জন্য তিনিও কিছুটা সহযোগিতা করেছিলেন ওই সময়। প্রথম রাত্রে ঠিকঠাক মতোই ওনারা ছিলেন। গভীর রাত্রে হঠাৎ করে, মানে পরের দিনের কথা, গভীর রাত্রে হঠাৎ করে ওনাদের দরজায় ঠক 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 শব্দ। প্রথমে চিন্তা করেছিলেন যে এটা হয়তোবা এই রিয়াদ ভাইয়ের বাবা এসেছেন, এটা আসতেই পারে, খোঁজখবর নিয়ে তো জানতেই পারে যে আসলে কেউ একজন নতুন এই বাসায় এসেছে, এরা কারা, সন্তানাদি নিয়ে আসছে, নিশ্চয়ই তার ওয়াইফ, খোঁজখবর নিয়ে তো আসতেই পারেন। ঠক 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 করছে, কিন্তু কোনো শব্দ করছে না। রিয়াদ ভাইয়ের আম্মার ঘুম ভেঙে গেছে, রিয়াদ ভাইয়ের ভাইয়েরও ঘুম ভেঙে গেছে, রিয়াদ ভাইয়েরও ঘুম ভেঙে গেছে এই ঠক ঠক শব্দ শুনে। রিয়াদ ভাই ছোট মানুষ ছিলেন, উনি ওনার আম্মুকে বলছেন যে আম্মু মনে হয় আব্বা আসছে। তখন রিয়াদ ভাইয়ের আম্মা কিছুটা চিন্তা করেন যে এত রাতের বেলা তার যদি আসতেই হয় ডাক তো দেবে, রিয়াদের নাম ধরে ডাক দেবে, তার বড় ভাইয়ের নাম ধরে ডাক দেবে। এইভাবে ঠক ঠক করার তো কথা না, কারণ এই বাসাটা তো নতুন। উনি বিষয়টা চিন্তা করেন এবং চুপ করে থাকেন। আবারও ঠক ঠক হয়, ঠক ঠক হয়, উনি খোলেন না। ওই রাতটা ওভাবেই পার হয়ে যায়। পরের দিন রিয়াদ ভাইয়ের মেজো মামা আসছেন। মেজো মামা আসেন, গল্পগুজব হচ্ছে, সারাদিন এভাবেই চলে যায়। মেজো মামা কিন্তু ওই এলাকাতেই থাকতেন। সন্ধ্যা পার হয়ে গেছে, রাতের বেলা মেজো মামা আর রিয়াদ ভাইয়ের বড় ভাই, ওনারা দুজন বাড়ির বারান্দার সাইডে বসে গল্পগুজব করছেন। অনেক রাতি হয়ে গেছে, তখন রাত আনুমানিক 12টারও বেশি বাজে আর কি। তো ওইখানে একটা খুব চিকন সিঁড়ি রয়েছে। পুরান ঢাকায় এই ধরনের সিঁড়িগুলো দেখা যায়, অনেক চিকন সিঁড়ি, বেশ খারাপ টাইপের সিমেন্টের সিঁড়ি আর কি। ওখানে ছাদে যাওয়ার জন্য ওরকম একটা সিঁড়ি ছিল। আর ওইখানে যে ছাদের অংশটা ছিল, ওই ছাদের অংশে একটা ওয়াশরুম ছিল। এই ওয়াশরুমটা আবার এই রিয়াদ ভাইয়েরা ওনারা ব্যবহার করতেন। আর নিচে যে পরিবাররা ছিল তাদের জন্য নিচে ব্যবস্থা ছিল। তো হয়েছে কি যে রিয়াদ ভাইয়ের যিনি ভাই, ওই ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য উপরে উঠেছেন। তো উপরে ওঠার পর ওনার কাছে বেশ অস্বাভাবিক লাগে প্রথমেই, যে কেমন যেন একটা অস্বস্তি ভাব তার কাছে বোধ হচ্ছিল। হঠাৎ করেই উনি একটা আওয়াজ শুনতে পান। আওয়াজটা এমন যে নূপুর পরে কেউ নাচছে। প্রথম দিকে চিন্তা করেছিলেন এটা ওনার মনের ভুল,
কিন্তু একটু পরেই বুঝতে পারলেন যে আসলে কেউ নূপুর পায়ে ওখানে নাচছে, কিন্তু নাচার জন্য যতটুকু স্পেস ওখানে দরকার এতটা কিন্তু নেই। ওখানে ছাদের মতো যে অংশটা রয়েছে তার উপরে পানির ট্যাঙ্ক বা এই জিনিসগুলো আসলে রাখার বন্দোবস্ত করা হয়েছিল। ওখানে যে কেউ নাচবে বা উঠবে নাচানাচি করার জন্য ওই রকমের অবস্থা কিন্তু ওই জায়গাটাতে ছিল না। উনি পরবর্তীতে ভয় পান, দ্রুত ঘরে চলে আসেন। এদিকে হয় কি, পরের দিন রিয়াদ ভাইয়ের বাবা তো খোঁজ পেয়ে গেছেন যে ওনারা কোথায় আছেন। উনি চলে আসছেন, আসার পরেও রিয়াদ ভাইয়ের মায়ের সাথে কিঞ্চিত ঝগড়াঝাটি হয়ে আবার মিলতাল হয়ে যায় আর কি, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তো রিয়াদ ভাইয়ের বাবা উনি ওই রাত্রে ওই বাড়িতেই ছিলেন। উনি তারপর রিয়াদ ভাইয়ের আম্মা, রিয়াদ ভাইয়ের বড় ভাই, ওনারাও সবাই মিলে এই নূপুর পায়ের আওয়াজ কিন্তু শুনেছিলেন। এবার আসি রিয়াদ ভাইয়ের সাথে কি হয়েছিল। রিয়াদ ভাই তো সময় ছোট মানুষ, উনি তো অত কিছু বুঝতেন না যে আসলে ঘটনাগুলো কি। এর পরের দিন হয় কি, রিয়াদ ভাই ওয়াশরুমে যাবেন রাতের বেলা। তো রাতের বেলা ওয়াশরুমে যাবেন, রাতটা যে তখন অনেক রাত এটাও আসলে বলা যাবে না। ঢাকা শহরের রাত বলতে চারদিকে আলো আছে, শব্দ হচ্ছে, গভীর রাত পর্যন্ত এরকম চলতে থাকে বা যানবাহন চলতে থাকে ওই দিক দিয়ে। এটা আহামরি রাত বলা চলে না ঢাকা শহরের প্রেক্ষাপটে। তো উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। ওয়াশরুমে যখন উনি ঢুকবেন হঠাৎ করে দেখেন ওয়াশরুমের পাশে 3-4 বছর একটা বাচ্চা মেয়ে। এই বাচ্চা মেয়েটা মনে হচ্ছে ওখানে খেলছিল, আর রিয়াদ ভাইকে দেখে সে খিলখিল করে হেসে দিচ্ছে। রিয়াদ ভাই চিন্তা করেছেন যে এখানে আরও যারা ভাড়া নিয়েছেন, যে পরিবারগুলো ওই রুমগুলোতে যেই পরিবারগুলো থাকে, হয়তো বা ওই পরিবারেরই কোনো মেয়ে এখানে চলে আসছে। তো রিয়াদ ভাই ছোট মানুষ, উনি বলতে চাই তুমি এখানে কি করো, এই ওয়াশরুমটা তো আমরা ব্যবহার করি আমাদের, তোমরা ওই দিকটাতে যাও। তো এইটা যখন বলেছে, এরপর ওই মেয়েটা কীভাবে যেন খিলখিল করে হাসছে, বাচ্চারা যেভাবে হাসে না ওইভাবে হাসছে। একটা সময় এসে রিয়াদ ভাই ভয় পেয়ে যান, উনি দ্রুত ওখান থেকে চলে আসেন। আসার পর ঘরে বলেন যে এই অবস্থা, ওইখানে একটা বাচ্চা মেয়ে হাসাহাসি করছে। ওনারা যখন ঘর থেকে বের হয়েছেন সবাই মিলে, তখন ওখানে কাউকে দেখেন নাই। আর এই যে নূপুর পায়ের শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু ওনারা কন্টিনিউ পেয়ে যাচ্ছিলেন। বিষয়টা যে স্বাভাবিক না এটা রিয়াদ ভাইয়ের বাবাও বুঝতে পেরেছিলেন, রিয়াদ ভাইয়ের মাও বুঝতে পেরেছিলেন। রিয়াদ ভাইয়ের বড় ভাই উনি তো কিছুটা ফেস করেছেন, রিয়াদ ভাইও ফেস করেছেন। ওনাদের মনে সন্দেহ লাগে যে আচ্ছা এই ঘরটা তো কম দামে ভাড়া দিয়ে দিল কেন এই বাড়িওয়ালি, বিষয়টা তো সন্দেহজনক। এরপর বাড়িওয়ালিকে রিয়াদ ভাইয়ের মা বাবা খুব করে ধরেছেন যে আচ্ছা এখানে কি কোনো সমস্যা আছে। একটা সময় পর ওই বাড়িওয়ালি স্বীকার করেন যে হ্যাঁ সমস্যা আছে। কি সমস্যা? ওই বাড়িওয়ালির একমাত্র মেয়ে, সে ছাদের ওই অংশটাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। মেয়েটার বাবা মেয়েটাকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। মেয়ের শোকে, মেয়ে হারানোর বেদনাতে উনিও ওই একই জায়গায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। এরপর থেকেই এই সমস্যা শুরু হয়েছে। এই প্যারানরমাল সমস্যার সূত্রপাত মূলত এই মেয়ে এবং বাবার আত্মহত্যার পর থেকে নিয়ে, যেটা চলমান রয়েছে। উনি চেষ্টা করেছেন ওনার মতো করে, কিন্তু এখনও সমাধান হয়নি। যখন এই বিষয়টা জানতে পারলেন তখন দ্রুত ওই বাসা ত্যাগ করে আগের বাসায় চলে আসেন। রিয়াদ ভাইয়ের আম্মু তো রাগ করে এই বাসা ভাড়া নিয়েছিলেন, আবার আগের বাসায় চলে আসছেন। তো রিয়াদ ভাই জানালেন যে ওই বাড়িটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে, ওখানে এখন 3 তলা করা হয়েছে। এখনও নাকি ওই দিক দিয়ে যাওয়ার সময় সেই রাতের কথা মনে পড়ে যায়, যখন উনি ওয়াশরুমে যাচ্ছিলেন আর তখন একটা বাচ্চা মেয়ে ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছিল। ঘটনাটা এ পর্যন্তই। রিয়াদ ভাই জানিয়েছেন ওনার জানা আরও ঘটনা রয়েছে, সময় করে আমাদেরকে উনি পাঠাতে থাকবেন। আমরা আশা করব রিয়াদ ভাই তার সাথে ঘটে যাওয়া বা তার জানা ঘটনাগুলো আমাদেরকে দ্রুত পাঠিয়ে দেবেন।
আর সেগুলো সিলেক্টেড হলে আমরাও সেগুলো প্রচার করব। লিসেনারদের ভয়ের অন্য ধরনের এক অনুভূতিও ইনশাল্লাহ জাগবে। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের শনির রাতের 42তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম সঙ্গত কারণে বলতে পারছি না। উনি রাজবাড়ির একটি রিনাউন্ড মসজিদের পেশ ইমাম এবং খতিব। ওনার অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছেন, অনেকেই তাকে চেনেন। ঘটনাটি উনি ওনার মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে সংগ্রহ করেছেন। উনি চান না ওনার নাম এবং মুয়াজ্জিন সাহেবের নামটা আমরা বলি। মসজিদের নামটা বললে রাজবাড়িতে যারা আছেন তারা অনেকেই চিনে যাবেন, আর যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারাও ওই মসজিদটা দেখেছেন, এতটুকুই বলতে পারি। এই কারণেই এই বিষয়টা আমরা একটু হাইড রাখছি। হাইড রেখে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই ঘটনাটি মুয়াজ্জিন সাহেব শুনেছিলেন তার বাবার কাছে, তার বাবা তার দাদার কাছে, এইভাবে আর কি। ঘটনাটির সময়কাল 1915, 20, 25 এরকম আর কি, অনেক আগের ঘটনা। আর ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার সদর উপজেলার বর্তমান যে পাচুরিয়া রয়েছে, এই পাচুরিয়ার একটি জায়গা। ওই জায়গাটা বর্তমানে কুঠি পাচুরিয়া নামে পরিচিত। এই কুঠি পাচুরিয়াতে একজন ব্যক্তি বসবাস করতেন, তার নাম হচ্ছে সোবহান কবিরাজ। উনি যেমন উঁচু লম্বা সুঠাম দেহের ছিলেন, ঠিক তেমনি লাঠি চালাতে পারতেন, আর কবিরাজি তো উনি জানতেনই। অসংখ্য জিন ওনার বশীভূত ছিল। বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে এই জিনগুলোকে উনি বশীভূত করে রেখেছিলেন। তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতেন। মাঝে মাঝে বাইরে যখন যেতেন তখন জিনেদেরকে দিয়ে পালকি নিয়ে সেই পালকির ভেতরে বসে উনি বিভিন্ন জায়গায় চলে যেতেন। এমন অনেক ধরনের গল্পই ওনার নামে প্রচলিত রয়েছে। ওই কুঠি পাচুরিয়ার যে জমিদার বাড়িটা রয়েছে, ওই জমিদার বাড়ির যেই জমিদার, ওই জমিদারের একটা ছেলে ছিল। ওই ছেলেটাকে কোনো একটা শক্তিশালী জিন এসে আসর করে। কোনোভাবেই ওই জিনটাকে ছাড়ানো যাচ্ছিল না। যেই কবিরাজি আসে সে এমন এক বিপদে পড়ে, শেষ পর্যন্ত নাকানি চুবানি খেয়ে ওই জমিদার বাড়ি থেকে বিদায় নিতে বাধ্য হয়। কোনো কবিরাজ এসে যখনই ওই ছেলের উপর রুকিয়া করা শুরু করে, জিন হাজির করার চেষ্টা করে ছেলের উপরে, কোত্থেকে যেন বেধড়ক মার শুরু হয়ে যায় ওই কবিরাজের উপরে। কোনো গণ্ডি দিয়েও কোনো লাভ হয় না। ওই গণ্ডির ভেতর থেকেই ওই কবিরাজকে বেধড়ক পিটানো শুরু করে। কবিরাজ নিজের জীবন বাঁচানোর তাগিদে রুকিয়া বাদ দিয়েই কোনো মতে তার ঝোলা নিয়ে দৌড়ে প্রাণ বাঁচায়। এরকম অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জাদরে লোঝা কবিরাজকে নিয়ে আসা হলেও কোনোভাবেই কোনো কাজ হয়নি। যেই কবিরাজই আসে মার খেয়ে পালায়। সোবহান কবিরাজ ওনারও এক পর্যায়ে এসে ডাক পড়ে। ওইখানকার যে জমিদার, তার কাছে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তির আসা যাওয়া করে, তারা তাদের জানা বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে জানাচ্ছিলেন। কিন্তু এলাকাতেই যে এরকম একজন কবিরাজ আছে, এই বিষয়টা সোবহান কবিরাজের কথা আর কি জমিদার ওইভাবে জানতেন না। জানলেও তেমন একটা আমলে নেন নাই। এলাকার লোক তো, সে আর কী করবে? অনেক দূর দূরান্ত থেকে কত লোক আসলো গেল, মারধর খেয়ে পালালো। সোবহান কবিরাজ আর কী করবে? সোবহান কবিরাজকে একটা পর্যায়ে এসে ডেকে আনা হয়। সোবহান কবিরাজ আসেন। আসার পর উনি ওনার পদ্ধতিতে রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথমবারের মতো ওই ছেলের উপরে ওই জিনটা এসে হাজির হয়। ওই জিনটা হাজির হওয়ার পর ওই সোবহান কবিরাজকে বলছে যে, সোবহান, তোর সাহসে আমি মুগ্ধ। এই প্রথম
সরাসরি কোনো কবিরাজকে আমি মারতেছি না, এর আগে যেগুলো আসছে আমার হাতে মার খেয়ে চলে গেছে। তুই আসছিস, আর কিছু করতে হবে না, আমি এই ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাব। তুই একটা কাজ কর, তুই এখনই একটা পিতলের থালা আনতে বল, আর এই জমিদারের বাড়িতে যে গাভী রয়েছে এই গাভীর ওলান থেকে এখনই দুধ দোয়াতে বল। এই পিতলের প্লেটের উপরে দুধ নিয়ে আমার সামনে রাখ। ওই সময় ওইটাই করা হয় খুবই দ্রুততার সাথে। এরপর ওই জিন বলে যে তোকে তো আমার ভাল লাগছে, তোকে এমন একটা কিছু করে দিয়ে যাব তার কবিরাজি আরও বেশি দিন টিকে থাকবে। এরপর আসলে কি করেছিল এই বিষয়ে অতটা ভালো করে জানা যায় না। ওই জিনটা বলেছিল যে আমি এখান থেকে চলে যাব, বল তুই কি নমুনা দেখতে চাস। সোবান কবিরাজ জানে যে ওই জিনেরা চলে যাওয়ার সময় যেটা করে, কোনো একটা গাছের ডাল ভাঙে বা কোনো একটা জিনিস ভেঙে দিয়ে চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গা সরিয়ে দিয়ে চলে যায়, দমকা বাতাস হয়ে চলে যায়, এরকমটাই তো। ওই জমিদারের বাড়িতে নাকি অনেক পুরনো একটা বড়ই গাছ ছিল, বড়ই গাছটা অনেক মোটা ছিল, বহু পুরনো বড়ই গাছ। সোবান কবিরাজ বলেন যে না, তেমন কিছু করতে হবে না, তুমি যদি কোনো চিহ্ন রেখেই যেতে চাও তাহলে ওই বড়ই গাছে একটা ডাল ভেঙে দিয়ে চলে যাও। তখন ওই জিনটা বলে যা, তোর কথাই রাখবো। এই বলার পরপরই ওই ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে যায়। হঠাৎ করে কর্মর কর্মর আওয়াজ শুরু হয়ে যায়। সেটা হচ্ছে ওই বড়ই গাছের ওই দিকটা থেকেই ওই আওয়াজ আসছে। সবাই ওই বড়ই গাছের দিকে যখন তাকিয়েছে সবাই আতঙ্কিত হয়ে যায়, দেখে ওই বড়ই গাছটা মনে হচ্ছে নিজে থেকেই মোচড়াচ্ছে, তার শিকড়গুলো একটা একটা করে মাটির থেকে উঠে যাচ্ছে। কোনো একটা গাছ যদি মুচড়িয়ে শিকড় সহ তুলে ফেলার প্রক্রিয়া করা হয়, ঠিক ওই রকমভাবে মনে হচ্ছে ওই বিশাল বড় শক্তিশালী এই বড়ই গাছকে কেউ মোচড়াচ্ছে। আর ওই কারণেই শিকড়গুলো একটা একটা করে টাস টাস করে মাটি থেকে সরে যাচ্ছে। সবার চোখের সামনে এটা হলো। ওই গাছটা মুহূর্তের মধ্যে মাটি থেকে আলাদা হয়ে শূন্যে উঠে গেল। শূন্যে ওঠার পর ওই গাছটা জমিদারের যেই মেইন গেটটা ছিল, বাড়ির যেই সদর দরজা, ওই দরজার সামনে গিয়ে ধপাস করে পড়লো, মানে শূন্যে উঠে গিয়ে ধপাস করে ওইখানটাতে পড়েছে। সবাই এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। যখন হঠাৎ করে এই ঘটনা ঘটেছে তখন ওই গাছের আশেপাশেও কিছু মানুষজন ছিল, তারা তো সরে এসেছিল, কিন্তু যখন ধপাস করে ওই দরজার সামনে গিয়ে পড়ে ওইখানে কিছু মানুষজন ছিল, মারা কেউ যায় নাই, তবে কয়েকজন লোক আহত হয়েছিল। ওই গাছটা নাকি 2 দিন লেগেছিল খালি কেটে কেটে ওই রাস্তাটা ক্লিয়ার করার জন্য। তাহলে কত মোটা বড়ই গাছ ছিল! এরকম বড়ই গাছ এখন তো সচরাচর দেখাই যায় না। জিনটা একটা ডাল ভাঙার কথা বললেও পুরো গাছটাই একদম উপড়িয়ে ফেলে। এতেই সে একটা প্রমাণ রেখে যায় সে কতটা শক্তিশালী। এরপরে নাকি আর একটা ঘটনা ঘটেছিল, অনেক ঘটনাই ছিল, তার মধ্যে একটা বিষয় হলো যে সোভান কবিরাজের বাড়িতে ডাকাত পড়েছিল। একটা সময় পদ্মা নদীর ওই দিকটা দিয়ে অনেক ডাকাত ট্রলার যোগে বা নৌকা যোগে আসতো। ওই সময় তো এরকম ইঞ্জিন চালিত ট্রলার ছিল না, বড় বড় নৌকা থাকতো, গয়না নৌকা থাকতো, এরকম নৌকায় করে অনেকেই ডাকাতি করতে আসতো। এখন যে পদ্মা নদী এটা তো অনেকটাই দূরে সরে গেছে, তখন তো এতটা দূরে ছিল না, কাছাকাছি ছিল, উত্তাল পদ্মা নদী ছিল, অনেক ডাকাতি হতো ওই সাইডটা দিয়ে। একবার হয় কি, এই সোভান কবিরাজের বাড়িতে ডাকাত পড়ে। ডাকাত পড়ার পর ওই পরিবারেরই এক সদস্যকে একটা ডাকাত আঘাত করে বসে। তখনই সে চিৎকার করে বলে ওঠে যে সোভান কবিরাজের মতো লোক থাকতে তোরা ডাকাতরা আমাদেরকে আঘাত করার সাহস পাইলি। এটা চিৎকার করে বলার পরপরই সোভান কবিরাজ এটা শুনতে পেরেছে। ডাকাতটা এমনভাবে আসে, সোভান কবিরাজ তখন ঘুমন্ত ছিল, সে টের পাই নাই। তখন যখন এটা শুনেছে, সোভান কবিরাজ একটা লাঠি নিয়ে এমনভাবে আক্রমণ করে ওই 20-25 জন ডাকাতের উপরে, মুহূর্তের মধ্যে এই 20-25 জন ডাকাত একদম ধরাশায়ী হয়ে যায়, অনেক গুরুতর আহত হয়, কোনো রকমে প্রাণ নিয়ে তারা পালাতে পেরেছিল এখান থেকে। এবার আসি সোভান কবিরাজের একদম অন্তিম মুহূর্তের ঘটনায়। সোভান কবিরাজ কিন্তু এই যে পালকিতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করতো, জিনেরা এটা নিয়ে যেত। একবার
এরকম একটা ঘটনা শোনা যায়, এটা লোকমুখেই দীর্ঘ সময় ধরে এই জিনিসটা চলে আসছে। সেটা হচ্ছে যে লোকজন বলে যে সোবান কবিরাজ একবার পালকিতে করে বাইরে বের হয়েছেন, হঠাৎ করেই নাকি একটা পাখি তার সামনে দিয়ে উড়ে চলে যায়, আর এতে করে সোবান কবিরাজ কিছুটা ভয় পেয়ে যান। অনেক সময় চমকে ওঠে না কিছু মানুষ, হঠাৎ করে সামনে কিছু চলে আসলে ওরকম করে চমকে ওঠেন। তাকে বহনকারী জিনেরা এই জিনিসটা দেখে বুঝতে পারে যে এই সোবান কবিরাজ তো বেশ দুর্বল গোছের লোক, সে এতদিন ধরে বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র করে আমাদেরকে বশীভূত করে রেখেছে, এ তো আসলেই ভীতু প্রকৃতির লোক, এরকমটা তারা মনে করেছে। তখন ওই জিনেরা বলেছে যে সোবান কবিরাজ আমাদেরকে অনেক কষ্ট দিছো, অনেক কাজকাম করাইছো, প্রতিদিন এই পালকি বহন করাও আমাদেরকে দিয়ে। একটা পাখি দেখে যে লোক ভয় পায়, সে আমাদেরকে দিয়ে এরকম কাজ করায়, এটা তো আমরা বুঝতেই পারি নাই। তোমার সাথে আজকে আমাদের সম্পর্ক শেষ, এটা বলেই নাকি তাকে ওই পালকির ভিতর থেকে টেনে নামানোর পর মাটির উপর দাঁড় করিয়েছে। সোবান কবিরাজ ফিল করে যে সে আস্তে আস্তে মাটির দিকে ঢুকে যাচ্ছে, মানে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে, ঢুকতে ঢুকতে প্রায় কোমর পর্যন্ত ঢুকে যায়। এরপরে সোবান কবিরাজের উপর কিছু নির্যাতন করেছিল জিনেরা, তবে প্রাণে মারেনি। এরপর জিনেরা চলে যায়, সোবান কবিরাজ অজ্ঞান অবস্থাতে ওইভাবেই পড়েছিল, কোমর পর্যন্ত মাটির নিচে পোতা অবস্থায়। সকালবেলা লোকজন সোবান কবিরাজকে এই অবস্থায় দেখে, সেখান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে সোবান কবিরাজ সব কথা খুলে বলেন যে এই ঘটনা ঘটেছিল। এই ঘটনা 3 দিনের মাথায় সোবান কবিরাজ অসুস্থ হয়ে মারা যান। এর মাধ্যম দিয়েই সোবান কবিরাজের ঘটনার সমাপ্তি ঘটে। রাজবাড়ির পাচুরিয়া এলাকায় সোবান কবিরাজের নাম এখনও অনেকেই মুখে উচ্চারণ করেন যে এরকম একজন ব্যক্তি একটা সময় ওই এলাকাতে ছিল। 100 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, সোবান কবিরাজ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখনও ময় মুরব্বীদের মুখে তার কথা শোনা যায়। এমন একটি ঘটনাই আমাদেরকে পাঠিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আশা করছি আপনার কাছ থেকে আরও কিছু ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনি রাতের 42তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি এমনই এক রোমহর্ষক, রহস্যময়, মর্মান্তিক ঘটনা যা আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয়। এই ঘটনার মাধ্যমে আমাদের অনেকের মনের মধ্যেই জমে থাকা বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ। এমন একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন তানিয়া আহমেদ। ওনার বাড়ি বরিশাল জেলার এয়ারপোর্ট উপজেলার মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামে। উনি ঘটনাটি সংগ্রহ করেছেন 2025 সালের জুন মাসে। ওনার একটা বিড়াল ছিল, খুব আদরের বিড়াল। উনি যখন ঢাকাতে চলে আসেন, উনি বর্তমানে ঢাকার মালিবাগে বসবাস করছেন, তখন ওনার বিড়ালটাকে ওনার মায়ের কাছে দিয়ে আসেন। এই আদরের বিড়ালটি ওনার মাকে দিয়েছে সজোরে এক কামড়, একদম রক্তারক্তি অবস্থা। উনি এ খবর শোনার পর ওনার মাকে দেখতে গিয়েছেন। তানিয়া আপুর শ্বশুরবাড়ি কিন্তু পার্শ্ববর্তী ইউনিয়নেই। ওনার শাশুড়িও দেখতে এসেছে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে। এমন সময় ওনাদের একটা ডিভাইসে কেউ একজন মিজানুর রহমান আজহারির একটা ওয়াজ বাজিয়ে দিয়েছেন। ওই সময় আলোচনার মধ্যে মৃত্যু, কবর, আজরাইল আলাইহিসসালাম এই প্রসঙ্গগুলো আসছিল। ওই সময় হঠাৎ করে ওনার শাশুড়ি বলে ওঠেন যে আমি তো আজরাইল দেখেছি। এটা শোনার পর তানিয়া আপু বলেন, আজরাইল আলাইহিসসালামকে দেখেছেন? আজরাইল আলাইহিসসালামকে তো দেখা যায় না, যিনি মৃত্যুবরণ করবেন তিনি শুধু দেখতে পারেন, এছাড়া তো আজরাইল আলাইহিসসালামকে দেখা যায় না। ফেরেশতাকে কেউ তো দেখতে পারবে না, ফেরেশতাদেরকে জিনেরাও দেখতে পারে না, আপনি মনে হয় অন্য কোনো কিছু দেখেছেন। উনি বলেন, না, আমি আজরাইল আলাইহিসসালামকেই দেখছি। এখানে বলে রাখা ভালো, এই তানিয়াপুর শাশুড়ি উনি কিন্তু খুবই
পরহেজগার একজন মহিলা, খাস পর্দা করেন, নফল নামাজ, ফরজ নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোটাই উনি পারতপক্ষে বাদ দেন না। উনার মুখে এই ধরনের কথা শোনার পর তানিয়া আপু আর ওনার আম্মা একটু নড়েচড়ে বসেন যে ঘটনাটা কী। তখন ওনার শাশুড়ি একটি রোমহর্ষক ঘটনা শেয়ার করেন এবং এই ঘটনা সম্পর্কিত বেশ কিছু বিষয়ে তানিয়া আপুরও মনে পড়ে যায়। চলুন সেই ঘটনাটি শুনে আসি। 2022 সালে ওনার শাশুড়ি বরিশালে শিফট হয়েছেন। তার আগ পর্যন্ত ওনারা থাকতেন ঢাকার সাভারে। এখন যেখানে ফ্যান্টাসি কিংডম রয়েছে, ওয়াটার কিংডম রয়েছে, এর সাইডেই একটা এরিয়া রয়েছে যার নাম জামগড় এলাকা। ওই জামগড় এলাকারও আর একটা অংশ রয়েছে যার নাম হচ্ছে কাঁঠালতলা। এই কাঁঠালতলাতে একটি বাড়ি রয়েছে, যেই বাড়িটার নাম হচ্ছে হাশেম টাওয়ার। এই হাশেম টাওয়ারেই ওনারা থাকতেন। তানিয়া আপু তো ওখানে ছিলেন, পরবর্তীতে শিফট হয়েছে। তানিয়া আপুর হাজব্যান্ড ওই সাভারেরই একটি বেসরকারি হসপিটালে কর্মরত ছিলেন। ঘটনা যখন ঘটে সময়টা গভীর রাত, বিষয়টা এরকম না, এশার নামাজ হয়ে গেছে, রাতের রান্নাবাড়া করছেন তানিয়া আপুর শাশুড়ি। উনি রান্নাঘরে রান্নাবাড়া করছেন। ওনাদের যেই বিল্ডিংটা, ওই বিল্ডিংটার আশেপাশে ওই সময়ে বেশ কিছু জায়গা ফাঁকা ছিল, ধানি জমিও ছিল, একটু গ্রাম গ্রাম ভাইব আছে আর কি ওইখানে। পাশে আর একটা ভবন ছিল যেটা ওই সময় 2 তলা কমপ্লিট হয়েছিল। নিচতলাতে ভাড়াটিয়ারা ছিল, মানে ভাড়া দেওয়া হয়েছিল, আর দোতলাতে বাড়িওয়ালা নিজের পরিবার নিয়েই থাকতেন, আর উপরের দিকে কাজ চলছিল, মানে আন্ডার কনস্ট্রাকশন ছিল আর কি ওই বিল্ডিংটার কাজ। তো ওখানে ফাঁকা টাকা ছিল, তো দেখা যেত সন্ধ্যার পর বা রাতের বেলা এলাকার বিভিন্ন ছেলেপেলেরা এসে সিগারেট খেত, এই নেশা পানি জাতীয় যা যা আছে এগুলো মাঝে মাঝে একসাথে গোল হয়ে বসে আড্ডা দিত, খেত। উনি যখন রান্না করছিলেন হঠাৎ করে ওনার দৃষ্টি একদম নিচে চলে যায়। উনি দেখেন 3টা মাথা এক হয়ে কিছু একটা পরামর্শ করছে এবং ফিসফিস ফিসফিস করে শব্দ করছে। উনি এই জিনিসটা দেখতে পেয়ে প্রথম দিকে খুব একটা চিন্তা করেন নাই যে এটা কী, এখানে তো এই টাইপের ছেলেপেলে আছে। অনেক সময় কি 3টা মাথা এক জায়গা হয়ে যখন পরামর্শ করে, অনেক সময় আমরা দেখি ফুটবল খেলার সময় যখন সবাই মাঠে নামবে সবাই একত্রে মাথা এক জায়গা করে কিছু পরামর্শ করে, মানে ওই টাইপের আর কি। 3টা মাথা এক হয়ে কিছু পরামর্শ করছে। উনি চিন্তা করেন 3টা ছেলেপেলে মনে হয় এখানে আসছে, তারাই কোনো বিষয়ের আলোচনা করছে। তো উনি তাকিয়ে আছেন, হঠাৎ করে উনি দেখেন আরে এটা 3টা মাথা ঠিক আছে, কিন্তু এই 3টা মাথার বডি একটা, আর একটা মাথা সাইজে একটু বড়, 2টা মাথা একটু ছোট, আর যেই মাথাটা সাইজে একটু বড় ওইটার মাথায় মেয়েদের মতো লম্বা চুল রয়েছে, বাতাসে সেই চুল উঠছেও। তবে তাদের চেহারাটা ওইভাবে তখনও ভালো করে দেখতে পান নাই, একদম স্পষ্ট দেখতে পান নাই, কারণ বিল্ডিংটা ওই সময় ওই যে হাশেম টাওয়ার যেটা, ওটা 7 তলা হলেও ওনারা তো 7 তলায় থাকতেন না, ওনারা আরও নিচের দিকে থাকতেন। তো নিচের ওই সাইডটাতে অন্ধকার আছে, আবার আবসা আলো আছে, তাতে চেহারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, আর পেছন দিকে ঘুরে আছে আর কি। তখনও উনি খুব অবাক দৃষ্টিতে এটা দেখছেন, এটা যে ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে এটা আসলে ওনার মাথার ভিতর তখন কাজ করছে না। উনি এক দৃষ্টিতে রান্না থামিয়ে দিয়ে উনি এক দৃষ্টিতে ওই জিনিসটা দেখছেন, আর ওই জিনিসটাও কিন্তু বুঝতে পারছে না যে এই তানিয়া আপুর শাশুড়ি উনি এটা দেখছেন। এই জিনিসটা কি করলো, এরপরে ঘুরে একদম 7 তলার দিকে তাকিয়েছে। তখন এই তানিয়া আপুর শাশুড়ি দেখেন যে এদের চোখগুলো অন্যরকম বলতে কেমন, গোল এনার্জি বাল্ব যেগুলো রয়েছে সেগুলোর দিকে তাকালে আমরা কেমন দেখতে পাই, জল করছে, আলো ছড়াচ্ছে। অতটা আলো না ছড়ালেও মনে হচ্ছে জল করছে। এনার্জি বাল্বের মধ্যে কিছু হচ্ছে একদম 0 পাওয়ারের এক ধরনের এনার্জি বাল্ব রয়েছে সাদা, যেগুলো ডিম লাইট হিসাবে কাজ করে। অনেকেই ঘরের যেই ড্রয়িং রুম, ডাইনিং রুম রাতের বেলা লাইট বন্ধ রেখে এই 0 পাওয়ারের এনার্জি বাল্বগুলো জ্বালিয়ে রাখেন। তো এইটার যেরকম আলো মনে হচ্ছে ওই রকমের আলো, চেহারা ভালো বোঝা যাচ্ছে না,
তবে মানুষের মতো ফেস এটা বোঝা যাচ্ছে, তবে মাথা 3টা, 7 তলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর কি করলো, একদম সাঁ করে উপরে উঠে চলে গেল, শূন্যে ভেসে একদম উপরে উঠে চলে গেল। উপরে উঠে চলে যাওয়ার 10 সেকেন্ডের মধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল উপর থেকে। এত জোরে চিৎকার চেঁচামেচি যে আশেপাশের ফ্ল্যাটের লোকজনও বের হয়ে আসলো, কি হয়েছে কি হয়েছে। তখন জানা গেল ওই 7 তলাতে যে চিলে কোঠা ছিল, ওইখানে যে কয়েকটা রুম ছিল, ওখানে 3টা পরিবার বসবাস করতো। এর মধ্যে একটা রুমে বসবাস করতো ওই বিল্ডিংয়েরই কেয়ারটেকারের ভাগিনা তার ওয়াইফ নিয়ে বসবাস করত। তো চিৎকার চেঁচামেচি যখন হচ্ছে, তখন এই তানিয়াপুর শাশুড়িও ওখানে চলে যান কি হয়েছে দেখার জন্য। উনি গিয়ে একটা বিভৎস দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান এই যে কেয়ারটেকারের ভাগিনা, সে জানালার পাশেই মৃত অবস্থায় পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আর তার ঘাটটা ওই জানালার দিকেই ফেরানো, আর তার চোখ দুটো অনেক বড় বড় করে খোলা ছিল। মনে হচ্ছে মৃত্যুর পূর্বে সে ভয়ঙ্কর কিছু দেখেছে। ওখানে তো কান্নার রোল পড়ে গেছে, লোকজন চলে আসছে। তখন অন্যরা বলছে যে হ্যাঁ, ছেলেটা তো আসলে 2 দিন ধরে খুব অসুস্থ ছিল, ডায়রিয়া হয়েছিল, তারপরে বমি করছিল, জ্বরও ছিল, এত দুর্বল ছিল যে কথাও বলতে পারতো না, এই অসুস্থতার কারণেই মারা গেছে। তারপরও কেয়ারটেকার যিনি, উনি দ্রুত তার ভাগিনাকে আরও লোকজনের সহায়তায় বিল্ডিংয়ের নিচে নামিয়েছিলেন। অন্য লোকরা বললেন যে আর হসপিটালে নিয়ে কী হবে, এ আর নাই, আল্লাহর কাছে চলে গেছে। তখন একটা চাটাই আনা হয়, চাটাইয়ের উপরেই তাকে রাখা হয়। এই যে ব্যাপারটা হয়েছে, ওই প্রেক্ষাপটে তানিয়াপুর শাশুড়ি কিন্তু এটা বলতে পারছেন না যে উনি কি দেখেছেন। তার দাফন কাফন হয়ে যায় স্বাভাবিকভাবেই। এর কয়েকদিন পর তানিয়াপুর শাশুড়ি উনি ওই মহিলার কাছে যান, যেই মহিলা ওই লোকের ওয়াইফ ছিলেন। তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনার স্বামীর কি অবস্থা ছিল, কেন মারা গেল। তখন উনি জানালেন আর এক ধরনের ভয়ঙ্কর কিছু তথ্য। উনি জানালেন হঠাৎ করেই ওনার স্বামী অসুস্থ হয়ে পড়ে। বিগত কয়েকদিন ধরে হঠাৎ করে তার ডায়রিয়া, বমি, জ্বর, শরীর এত দুর্বল হয়ে পড়েছিল যে উনি নাকি কথাই বলতে পারতেন না। সারাক্ষণ তার ওয়াইফকে পাশে বসে থাকতে বলতেন। যখনই ওনার ওয়াইফ কোনো কাজ করার জন্য, কারণ ঘরবাড়ি গোছাতে হবে, রান্না করতে হবে, অসুস্থ স্বামীর খেদমত করতে হবে, যখনই সরে যাওয়ার চেষ্টা করতেন, তখনই নাকি উনি হাত দিয়ে টেনে ধরতেন, মাথা দিয়ে ইশারা করতেন যেও না যেও না, জানালার দিকে কিছু একটা দেখানোর চেষ্টা করতেন। উনি মনে করতেন যে যেহেতু অসুস্থ হয়ে গেছে, হয়তোবা এই কারণেই এরকম করছে, তারপরও কাজ তো করতে হবে। উনি সরে গেলে ওনার মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যেত, কিন্তু বলতে পারতেন না, কারণ দুর্বল হয়ে ওনার গলা দিয়ে নাকি কথাই বেরোতে চাইতো না, এতটা দুর্বল হয়েছিলেন উনি। আর রাতের বেলা যেই সময়টাতে উনি মারা গেলেন, তার কিছুক্ষণ আগ পর্যন্ত এই লোকের ওয়াইফ তার পাশেই বসা ছিল। রাতের খাবার তো রান্না করতে হবে। তখন উনি বলেছিলেন যে আরে কিছু হবে না, বসো, আসতেছি। উনি জাস্ট খালি অল্প সময়ের জন্য কোনো একটা খাবার চুলার উপর চড়িয়ে ওনার হাজব্যান্ডের কাছে যখন আসছিলেন, তখনই দেখেন এই অবস্থা। এরপর তো উনি চিৎকার দিয়েছেন। ওনার হাজব্যান্ড সবসময় কিছু একটা ভয়ঙ্কর অবয়ব মনে হতো, দেখতো কিছু একটা দেখে ভয় পেত, তাকে কখনো পাশ থেকে সরে যেতে দিত না, এমনটাই সে বোঝাতো, কারণ সে কিছু বলতে পারতো না ওই সময়, একরকম জবান বন্ধই হয়ে গিয়েছিল। এই বিষয়টা যখন শোনেন তানিয়াপুর শাশুড়ি, উনি তখনও তাকে কিছুই বলেন নাই, উনি ওখান থেকে চলে আসেন। এরপর এই 2025 সালের জুন মাসেই উনি সর্বপ্রথম এই ঘটনাটা তানিয়াপুকে বলেছিলেন। তানিয়াপুকে বলেছিলেন উনি আজরাইল দেখেছেন। তানিয়াপু বারবার বলেছিলেন যে এটা আজরাইল না, এটা অন্য কিছু, কিন্তু উনি আসলে বিশ্বাসই করতে চান নাই, কারণ ওনার এর পিছনে যুক্তি ছিল যে মৃত্যুর পূর্বে মানুষ তার আমল অনুযায়ী আজরাইলকে ভয়ঙ্কর রূপে দেখে, আবার যার আমল ভালো সে ভালো রূপে দেখে। এই জিনিসটা ওনার
ব্যাখ্যা ছিল। প্রিয় লিসেনার্স, আসলে এখানে কি হতে পারে? ওই ব্যক্তি তো আজরাইল ভয়ঙ্কর বা সুন্দর রূপে দেখবেন যিনি মৃত্যুবরণ করছেন, এছাড়া অন্য কেউ কিন্তু আজরাইলকে দেখবেন না। তাহলে এই যে জিনিসটা, এইটা কি আজরাইল আলাইহিস সালাম কি তিনটা মাথা? আজরাইল আলাইহিস সালাম কি কারোর সাথে পরামর্শ করার দরকার রয়েছে? একসাথে বসে পরামর্শ করে নিচ থেকে তাকিয়ে থাকবেন, তারপর সাঁ করে উঠে যাবেন? তাহলে কি? প্রিয় লিসেনার্স, আমাদের পূর্বে যতগুলো ঘটনা প্রচারিত হয়েছে, সেই ঘটনাগুলোর আলোকে নিশ্চয়ই আপনাদের কাছে কিছু অভিজ্ঞতার ভাণ্ডার তো রয়েছেই। করে নিশ্চিতভাবে বলা না গেলেও এতটুকু অনুমান করা যায়, ওই ব্যক্তির মৃত্যু নিঃসন্দেহে কোনো জিন চালানের কারণে হয়েছে। আর তানিয়াপুর শাশুড়ি যেটাকে দেখেছেন, এটা পিশাচ শ্রেণীর কোনো একটা জিন, যাকে ওই ব্যক্তির উপর চালান করা হয়েছিল বা বান মারা হয়েছিল। অথবা উনি নিজের অজান্তেই এমন কোনো শক্তিশালী পিশাচ শ্রেণীর জিনের ক্ষতি করে ফেলেছিলেন, যার কারণে সে ক্ষিপ্ত হয়ে তাকে মাত্র কয়েকদিনের মধ্যেই মেরে ফেলেছে। তবে যতটুকু সম্ভাবনা সেটা হচ্ছে তাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হয়েছে। কে করেছে এটা তো জানা যায় না। তবে ওই সময় এই হাশেম টাওয়ারে যারা ছিলেন, আশেপাশে ছিলেন, এখনও হয়তো বা কেউ কেউ ঘটনা শুনছেন, ওই প্লেসটার কথা আমরা বলে দিয়েছি এটা কোথায়, তারা অন্তত এই মৃত্যু সম্পর্কে ধারণা পাবেন যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কী হয়েছিল, তানিয়াপুর শাশুড়ি কী দেখেছিলেন। আর এটা আমরা অবশ্যই বলতে পারি যে এটা আজরাইল ছিল না, এটা কোনো জিন ছিল। কারণ আজরাইল ইসলামকে দেখা যাবে না, যার মৃত্যু হবে তিনি সেটা দেখবেন। আমরা যেটা দেখি বা আমরা যদি কিছু দেখেও থাকি, তাহলে সেটা জিনকে দেখেছি, আজরাইল আলাইহিসসালাম না। ধরুন যে কোনো একজন ব্যক্তি কাউকে হত্যা করলো, আমরা সেই হত্যাকে সচক্ষে দেখলাম যে এই হত্যাকাণ্ডটা, তাহলে কি আমি বলবো যে ওই লোকটা আজরাইল? নিশ্চয়ই না। যেহেতু মানুষকে আমরা সবসময় দেখি আর জিন জাতিকে দেখি না, ওই জিনিসটা যখন হঠাৎ করে দৃশ্যমান হয়ে যায় তখন মনে হতেই পারে এটা আজরাইল, কিন্তু আসলে এটা আজরাইল আলাইহিসসালাম না। অনেক সময় দেখা গিয়েছে যে এই ঘটনা যে এইটাই প্রথম তা কিন্তু না। আমরা আরও বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে কোনো জিনকে কারো ঘরের মধ্যে ঢুকতে দেখেছে, এরপরে ওই লোকটা মারা গেছে। তাহলে ওইটাই কি আজরাইল? না, এটা নিঃসন্দেহে কোনো জিন ঘটিত ব্যাপার। এই ঘটনাটা আমি শোনার পর আমার খুব কাছের একজন বন্ধু, যার নানির মৃত্যুর সময় একজন দাবি করেছিল নানির মৃত্যুর কিছুক্ষণ আগে তার শিওরে বসে থাকা একজনকে দেখেছে, যেটা শুধু সেই দেখছিল, অন্য কেউ দেখছিল না। সেও দাবি করেছিল সে আজরাইল আলাইহিস সালামকে দেখেছে। এরপরে আমি আমার বন্ধুর সাথেও কথা বলি, তাকেও বিষয়টা জানাই যে তার নানির মৃত্যুর আগে তার অসুস্থতা, তার পারিবারিক বিভিন্ন বিগুলো কেমন ছিল। এরপর আমার বন্ধুও ধারণা করলো যে তার মৃত্যুর পেছনেও কালো জাদুর একটা হাত থাকতেও পারে, যেটা তারা কল্পনাই আনে নাই। এই ঘটনার পরেই মূলত আমার বন্ধুর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো এই ঘটনার মাধ্যমে বেশ কয়েকটা বিষয়ের জট আমি নিজেও আলহামদুলিল্লাহ খুলতে পেরেছি। আশা করছি যে লিসেনাররাও এটা বুঝতে পেরেছেন যে আসলে এই জিনিসটা কী ছিল। একবার ভাবুন, 3 মাথা, বডি একটা। আসলে তাকে কে চালান করেছিল, কি হয়েছিল, এটা অবশ্য আর জানা যায় নাই। তবে এই ঘটনা যারা শুনছেন তারা যদি ওই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন হন, তাহলে আপনারা বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে পারেন যে আসলে বিষয়টা কী ছিল। ধন্যবাদ জানাচ্ছি তানিয়া আপুকে ওনার পাঠানো এই রহস্যময় ঘটনার জন্য। এমন ঘটনা আমরা খুবই কম পাই। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে যারা যুক্ত হয়ে পুরো এপিসোডটি শুনলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ঘটনা পাঠিয়েছেন যে 3 জন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা আপনাদের হরর ওয়ার্ল্ডের প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবো। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, ঘটনা পাঠাতে পারেন,
লিখে বা রেকর্ড করে আপনাদের horrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি AFNANTHEHORRORWORLDBD আপনাদের horrorworldmedia@gmail.com স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আমাদের এই ঘটনাগুলো শুনতে পারেন, তারাও তাদের সাথে করে যাওয়া বা তাদের জানা কোনো ঘটনা আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন। আসছে সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।